নমস্কার। নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা জানাই, পয়লা বৈশাখের প্রীতীয় শুভেচ্ছা জানাই। শুভ হোক, মঙ্গল হোক। এই নতুন বছরে আমাদের অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রতি বছরই আমাদের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠছে, সেটা আমরা বুঝতে পারছি এই নতুন বিশ্ব ব্যবস্থায়। তাই আমাদের মনোবল মজবুত রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভেঙে পড়লে চলবে না, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। মানসিক শক্তি বাড়ানোর জন্য যা যা করতে হয় তাই আমাদের করতে হবে। এই বলে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ লাইভ আপনাদের সামনে রাখছি। শোনা না গেলে জানাবেন যদি কেউ থাকেন এই মুহূর্তে, যদি আমার কণ্ঠস্বর আপনাদের কাছে না পৌঁছই আমাকে জানাবেন। আজকের লাইভের বিষয় 26,000 ছাঁটাই, 22 লক্ষ ওএমআর শিট কি আপলোড করা হবে, যেমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, ডিরেক্টিভস অনুসারে এসএসসি জানিয়েছে, রাজ্য সরকার জানিয়েছে, শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 21 তারিখ আমরা আপলোড করার একটা সময়, মানে 21 তারিখের মধ্যে বা 21 তারিখ ডেডলাইন আমরা কাজ করছি, কাজ শুরু করেছি। অবশ্যই সেটা আইন অনুসারে, আইনজ্ঞের পরামর্শ নিয়ে সেটা আমরা করব। আপলোড করা যাবে কি যাবে না সে ব্যাপারেও আইনজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, এটা তিনি জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আসব। আদৌ কি সেটা হবে? ওএমআর শিটের এই ব্যাপারটা কি হঠাৎ করেই এলো না পরিকল্পিত? কি প্রত্যাশা করতে পারি আমরা 21 তারিখ? তো তার আগে আমি আরও একটি বিষয়, যেটা আমার সহযোদ্ধা পাঠক যারা করোনা কাল থেকে বা তার আগে থেকেই আমার সঙ্গে যুক্ত আছেন, লড়াই করছেন, মানুষকে সচেতন করছেন, ভ্যাকসিনের ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়ার সম্পর্কে মানুষকে সজাগ করে চলেছেন, তাদের জন্য এবং আমাদের সবার জন্যই, কারণ নতুন যারা এসেছেন তাদেরও এগুলো শোনা উচিত বলে আমি মনে করি। যারা নতুন যুক্ত হয়েছেন তারা এই বিপদটি সম্পর্কে জানেন না, তারা শুধু জীবিকা, তথাকথিত জীবিকা নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু জীবন যে আমাদের সংকটে, তার জন্য আমাদের এই পুঁজিপতি, এই জায়নির শক্তি কি কি বিপদ রেডি রেখেছে সে বিষয়ে একটু আলোকপাত করে নিই। আজকেই সায়েন্স সিটিতে, আজকে মঙ্গলবার, সায়েন্স সিটিতে উপস্থিত হয়েছিলেন আইসিএমআরের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল বালারাম ভার্গব সাহেব। আগে তিনি সেই সময় করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, প্যানিকবাজির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল আইসিএমআর, সেটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো তিনি তার বক্তব্য রেখেছেন সায়েন্স সিটিতে। তিনি বর্তমানে আর আইসিএমআরে নেই, এখন তিনি এআইএমএসে রয়েছেন কার্ডিওলজিস্ট হিসেবে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ, এআইআইএমএস, এইমসে রয়েছেন। বড় পদ, বড় বড় ব্যাপার। তো তিনি কি বলেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা সতর্ক থাকতে পারেন। তিনি জানিয়েছেন যে স্বদেশি প্রযুক্তিতে, সবই স্বদেশি, ইন্ডিজিনাস ডেঙ্গু ভ্যাকসিন, ডেঙ্গি অল, ওটার নাম হচ্ছে ডেঙ্গি অল। আপনারা জানেন যে আমাদের দেশেই 4-5টি ডেঙ্গু ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেরাম ইনস্টিটিউটের উদ্যোগে হচ্ছে, আরও হচ্ছে। আমি এ নিয়ে ভিন্ন লাইভ করেছি, পোস্টও দিয়েছি, এখানে সে আলোচনা করছি না।
এখানে শুধু এই যে তিনি কি বলেছেন সেটার উপরে আলোকপাত করছি, যাতে করে আমরা সতর্ক থাকতে পারি। তিনি বলেছেন এই প্যানার্সিয়া বায়োটেক এবং ওই ICMR এর যৌথ উদ্যোগে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে পাওয়া টেট্রাভ্যালেন যে ডেঙ্গু স্ট্রেন ভ্যাকসিনের জন্য যেটা দেয় ওরা আর কি, যৌথ উদ্যোগ আর কি, ইন্দো মার্কিন যৌথ উদ্যোগ, আসলে ফার্মা কোম্পানির যৌথ উদ্যোগ। তো সেই ভ্যাকসিন স্ট্রেন নিয়ে টেট্রাভ্যালেন্ট মানে ওই 4 রকম, ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4, এই 4 রকম যে ডেঙ্গু ভ্যারিয়েন্ট তার বিরুদ্ধে ফাইট করতে পারে বলেই টেট্রাভ্যালেন্ট বলা হয়। সেই ভ্যাকসিন প্রায় 11,000 মানুষের উপর ট্রায়াল চলছে আমাদের দেশের 19টি জায়গায়। সেটি আগামী বছরের মাঝামাঝি সময় নাগাদ বাজারে আসতে চলেছে। মানে বুঝতেই পারছেন, আমি বহু আগেই বলেছি 2026 ডেঙ্গু ভ্যাকসিন চলে আসবে। এই স্বদেশি ভ্যাকসিনটির নাম হচ্ছে ডেঙ্গু অল, ডেঙ্গি অল, মানে যে কটা ডেঙ্গু আছে, ডেঙ্গু বা ডেঙ্গি সব কটার জন্যই কাজে লাগবে, মানে ভ্যারিয়েন্ট, তাই ডেঙ্গি অল। বেশ, তো ভার্গব সাহেব জানিয়েছেন। পাশাপাশি আর কি বলেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি লিঙ্ক দিয়ে দেব। কি বলেছেন যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আসার পরে এবং এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যেগুলো এই স্ট্রেন ফ্রেন দেয়, কোলাবোরেশনে বিভিন্ন দেশের সঙ্গে কোলাবোরেশন করে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনভেস্ট করে, ফান্ডিং করে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, সেইখানে একটা টপ জায়গায় বসে পড়েছেন, টপে বসে পড়েছেন জয় ভট্টাচার্যার মতো বিজ্ঞানী। জয় ভট্টাচার্যকে মনে পড়ে, যাকে আমি অমৃত সুপত্র 2য় খণ্ডে যার উল্লেখ আমি করেছি, এবং ব্যারিংটন ডিক্লারেশন, যেখানে তিনি তার সঙ্গে আরও বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন যারা দালাল নন আর কি, যারা সত্য কথা বলতে পারেন, বলার হিম্মত দেখান, যেমন সুনেত্রা গুপ্তা অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে জয় ভট্টাচার্য, এরা ছিলেন। আরও বেশ কিছু বিশিষ্ট বিজ্ঞানী গবেষক ছিলেন। তারা ব্যারিংটন ডিক্লারেশন জারি করে, ব্যারিংটন ডিক্লারেশন সম্পর্কে আমি অমৃত সুপত্র 2য় খণ্ডে বিস্তারিত লিখেছি। যারা জানেন না তারা পড়াশোনা করুন। আমি পড়াশোনাকে গুরুত্ব দিই, শিক্ষক হন অশিক্ষক হন, পড়াশোনার অধিকার সবার আছে, উচিত। তো সেইখানে তিনি পরিষ্কার বলেছিলেন, তাঁরা পরিষ্কার বলেছিলেন লকডাউনের দরকার নেই, এবং তারা লকডাউনের বিরোধিতা করে হুকে চিঠি দিয়েছিলেন। সেটি সংক্ষেপে ব্যারিংটন ডিক্লারেশন। বহু বিজ্ঞানী তারা সেখানে সই করেছিলেন। জয় ভট্টাচার্য নেতৃত্বে ছিলেন, হার্ভার্ডের জয় ভট্টাচার্য। তো তিনি এখন সেই আমেরিকার ওই যে ট্রাম্প, তিনি তো ট্রাম্পের দলের সঙ্গে আছেন, প্রচারেও ছিলেন। এদিকে যেমন ওই যে কেনেডি, JF কেনেডি জুনিয়র আর কি, রবার্ট কেনেডি জুনিয়র, তিনি যেমন আছেন, তিনি তো এখন প্রধান হেলথ সেক্রেটারি। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের টপমোস্ট পদে চলে এসেছেন জয় ভট্টাচার্য। এরা সবাই ভ্যাকসিন স্কেপটিক। তো এই কারণে তিনি দুঃখ করে বলরাম ভার্গব মহাশয় বলছেন যে এই জয় ভট্টাচার্য আসাতে আগামীতে যত ওই যেগুলো টাই আপ ছিল ফান্ডিং, সেগুলো তো বন্ধ হয়ে যাবে, দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে এটা বন্ধ হবে না, কারণ এগুলো তো আগে থেকে হয়ে আছে। মানে ট্রাম্প তো সেদিন ক্ষমতায় এলেন, এই ডেঙ্গি প্রজেক্টটা তো আগেকার, সেই ফান্ডিং আছে, সেইভাবে ট্রায়াল চলছে। তো সুতরাং তিনি এটা দুঃখ প্রকাশ করেছেন যে আগামীতে ফান্ডিংয়ের সমস্যা হয়ে যাবে এই সব ভ্যাকসিন। জয় ভট্টাচার্য বসে পড়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের টপ পোস্টে। আবার এদিকে রবার্ট কেনেডি সমস্যা দুঃখ প্রকাশ করেছেন। তো তাদের তো স্বাভাবিকভাবে এরকম হলে তাঁরা করে কমে খাওয়া, তাদের তো বিভিন্ন রকম আবার কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন। ফার্মা কোম্পানির যত টপ লেভেলের ডাক্তার, তত টপ লেভেলের ফার্মা কোম্পানির সঙ্গে ওঠা বসা থাকে, জানেন আপনারা নিশ্চয়ই, আশপাশে তাকালেই বুঝতে পারবেন, খোঁজখবর নিলেই বুঝতে পারবেন। তিনি আরও বলেছেন, আসার কথা, আনন্দের কথা যে আমাদের দেশে কোনো পলিটিক্যাল পার্টি অ্যান্টি ভ্যাক্সারদের সাপোর্ট করছে না। কেন বললেন? ওই যে আমেরিকার রিপাবলিকান পার্টি, যেটা ডোনাল্ড ট্রাম্পের পার্টি, সেটা তো অ্যান্টি ভ্যাক্সারদের সমর্থনেই এসেছে। এতটাই মানুষ সেখানে সচেতন হয়েছে ভ্যাকসিনের বিরুদ্ধে যে একটা রাজনৈতিক দল তাদেরকে
গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং রাজনৈতিক দল ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে আছেন এবং তারা ক্ষমতায় এসেছে। তিনি আনন্দের সঙ্গে বলেছেন যে স্বস্তি আমাদের দেশে, ভাগ্যিস আমেরিকার মতো কোনো পলিটিক্যাল পার্টি, সেই কায়দায় আমাদের দেশে কোনো পলিটিক্যাল পার্টি নেই যারা অ্যান্টি ভ্যাক্সারদের মানে এই ভ্যাকসিন স্কেপটিকদেরকে সমর্থন করছে বা সেইভাবে পলিসি তৈরি করছে। মানে এটা খুব আনন্দের ব্যাপার। বহু আগেই বলেছি, সতর্ক হন, বাজারটাকে ওরা ধরে রাখছে, তাই রাজনৈতিক দল আমাদের দেশে কোনোভাবেই আমাদের পক্ষে থাকবে না, কারণ আমরা তৃতীয় বিশ্ব, এটা বাজার। তাই তিনি আনন্দ প্রকাশ করেছেন, পাশাপাশি চিন্তিত হয়েছেন যেভাবে সোশ্যাল মিডিয়া মানে আমাদের মতো লোকজনের নাম টাম করেননি আর কি, যেভাবে বাড়ছে ভ্যাকসিনের প্রতি অনীহা বাড়ছে, তাতে করে তিনি খুব চিন্তিত যে মানুষকে এই ভ্যাকসিন থেকে মানুষ সরে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এ নিয়ে তাদেরকে আরও অনেক গঠনমূলক কাজকর্ম করতে হবে বলে তিনি জানিয়েছেন। কি জানিয়েছেন। তো এই হলো বিষয়। বলরাম ভার্গবের বক্তৃতার সংক্ষিপ্ত অংশ তুলে দিলাম, আগ্রহীদের জন্য লিঙ্ক দিয়ে দেব। আচ্ছা, আর কি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই, আমেরিকা তো হু থেকে বেরিয়ে এসেছে, তাই প্যান্ডেমিক ট্রিটি নিয়ে আমেরিকার আর মাথা ব্যথা নেই, হুও কিছু করতে পারবে না। কিন্তু আমরা কিন্তু হুয়ের মধ্যে আছি। এই প্যান্ডেমিক ট্রিটি আমেরিকাকে ছাড়াই জোর কদমে মিটিং টিটিং চলছে। এই মে মাসে আবার মিটিং আছে, ওরা নাকি মোটামুটি বলছে যে এক ঐক্যমত্যে পৌঁছেছি। তাই এদিকে ডেঙ্গু ভ্যাকসিন, ওদিকে বার্ড ফ্লু, এসব তো চলছেই আমাদের দেশে, মিডিয়া প্যানিকবাজি করেই চলেছে। আর তাই যদি আমরা এখন থেকে সতর্ক না থাকি, সচেতনতাতে ঢিলেমি করি, প্রচার না করি, তাহলে ডেঙ্গু ভ্যাকসিন পাশাপাশি যদি আবার এই প্যান্ডেমিক ট্রিটিটাও কার্যকর হয়ে যায়, ভারত তো হুয়ের মধ্যেই এখনও আছে, আমেরিকা না হয় বেঁচে গেল, ইউরোপের অন্যান্য দেশের চেতনা রয়েছে, তারাও ফাইট করে দেবে। কিন্তু আমরা কতজন এখনও পর্যন্ত? তাই আমাদের চেতনা বিস্তারে কোনো ঢিলেমি দেওয়া চলবে না। বোঝাতে পেরেছি? ছড়িয়ে পড়ুন, ছড়িয়ে দিন গ্রামে গঞ্জে, অনলাইনে অফলাইনে। ডেঙ্গু ভ্যাকসিন আসছে। আর একটা বিষয় বলি, অগাস্ট মাসে কিন্তু দেওয়া হবে ওই যে এইচপিভি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন মেয়েদেরকে, মোটামুটিভাবে সেটাও খবরে আছে। সতর্ক থাকুন। এই নিয়ে আমি বহু আলোচনা করেছি, এই ভ্যাকসিনের সাইড এফেক্টে। তেলেঙ্গানা, গুজরাটে কি হয়েছে, কত কিশোরী মারা গেছে এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনের প্রভাবে, এবং ডেঙ্গু ভ্যাকসিনের প্রভাবে ফিলিপাইন্সে কি হয়েছে, এ নিয়ে ভিন্ন ভিন্ন বহু ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, একদম তথ্যসহ। যারা নতুন এসেছেন তারা দেখুন, পরিবারকে বাঁচান, নিজেদেরকে বাঁচান, অ্যালার্ট করুন, অনুরোধ রাখবো, অন্তত ভাবুন। এবার চলে আসছি মূল বিষয়ে। 21শে এপ্রিল সিবিআই ওই যে নাইসা আধিকারিক বানসাল, পাবন কুমার বানসাল, যদ্দূর মনে পড়ছে, নামে যদি ভুল না করে থাকি, তারা গাজিয়াবাদের ডেরা বলুন, বাড়ি বলুন, সেখান থেকে নাকি 22 লক্ষ মিরর ইমেজ, প্রকৃত ওএমআর তো নেই, সেসব নাকি পুড়িয়ে টুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা উদ্ধার করেছিল। তো সেটা নাকি আপলোড করা হবে বলে জানানো হচ্ছে, এবং সেইখান থেকে ওটা দেখেই নাকি একটা তালিকা করা হচ্ছে যে বেআইনিভাবে কত নিয়োগ, একটা সংখ্যাও দেখবেন বলা হয়েছে লিখে। এই সংখ্যাটা নিয়েও তো অনেক রকমের জলঘোলা আছে, তাই আমি আর সংখ্যা নিয়ে কিছু বলছি না, আপনারাই দেখে নেন। তো সেখানে নাকি যোগ্য অযোগ্যের একটা তালিকা, তথাকথিত মানে আইনসম্মত বেআইনির তালিকা করার তোড়জোড় চলছে এবং জোর কদমে কাজ চলছে। সংখ্যাটা নাকি 4911 এরকম একটা কিছু, এক্স্যাক্টলি আমার মনে নেই, ওই রকম আর কি, ওই যে 5000-এর আশেপাশে, আপনারা তো জানেন, ওই রকম আর কি। তো সেইটা, এবং তার বিভিন্ন রকমের ব্রেকিং দেওয়া রয়েছে, ব্রেকআপ দেওয়া রয়েছে। তো সেই আলোচনায় আমি যাচ্ছি না, এটা মূল আলোচনার বিষয় নয় বলে। মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে ওএমআর শিট 22 লক্ষ, সেটা কি আদৌ আপলোড হবে ওয়েবসাইটে? এসএসসি কি সেটা করবে? মানে যেটা পাওয়া গেছে বলে ওরা
বলছে আর কি। আপনাদের কি মনে হয়? বেশ, ধরে নিলাম 22 লক্ষ, প্রতি 22 লক্ষ, একটাও কিন্তু কম হলে চলবে না, 22 লক্ষই চাই, একদম 22 লক্ষই ওএমআর শিট তারা, যেটা পাওয়া গেছে গাজিয়াবাদ থেকে, প্রতিটি ওএমআর শিট তারা আপলোড করবে এবং তারপরেও সাইটটা ঠিকঠাক কাজ করবে এবং মানুষ সেখানে ঢুকে ওএমআর সিটগুলো সব পাবলিক দেখতে পারবে। মানে আমিও পারবো, আপনিও পারবেন, সবাই পারবে। 22 লক্ষ ওএমআর সিট সেখানে আপলোড করার পরেও সাইট দারুণভাবে কাজ করবে, আমরা ধরেই নিলাম। অবশ্যই দারুণ প্রযুক্তি, কোনো সমস্যাই নেই। বেশ, তারপর কোন ওএমআর সিটগুলো হবে? মানে সব, তাই তো? যোগ্য অযোগ্য মানে যারা পরীক্ষা দিয়েছে, বঞ্চিত সবাই, মানে 22 লক্ষই তো পরীক্ষার্থী, তাই তো আমরা জানি, তাই তো? অর্থাৎ যোগ্য অযোগ্য, বঞ্চিত, আইনি বেআইনি, বঞ্চিত, পথে বসা, পথে না বসা, ধর্না, সব কিছু মিলে 2016 মানে যারা পরীক্ষায় বসেছে প্রত্যেকেরই ওএমআর শিট আপলোড করা হবে। বেশ ভালো কথা। এবার যদি প্রশ্ন করি, প্রত্যেকের করা হবে? আচ্ছা বেশ। আচ্ছা ধরুন যেসব ওএমআর শিটে দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট ঠিকঠাক মার্ক করেছে, কোয়ালিফাই করার মতো মার্কসও পেয়েছে, ভালো নম্বর পেয়েছে, দেখা যাচ্ছে পেয়েছে, কিন্তু তার সই আছে, ইনভিজিলেটরের সই নেই, সেটাও কি আপলোড করা হবে? আগে হ্যাঁ, এরকম অনেক যোগ্য ক্যান্ডিডেটের, মানে আইনসম্মত ক্যান্ডিডেটের ওএমআর সিট আছে যেখানে দেখা যাচ্ছে ওই যে ওভাল করা থাকে সেই অনুসারে কাউন্ট করে দেখা যাচ্ছে তিনি কোয়ালিফাই করেছেন, কিন্তু সেটাকে ভ্যালিডেট করবার জন্য একটা সিগনেচার থাকে, আপনারা জানেন ইনভিজিলেটরের সিগনেচার, সেটা অনুপস্থিত, ফাঁকা, সেটাও আপলোড করা হবে কি? তাহলে তো সমস্যা, ব্যাপক সমস্যা। একদিকে পরিষ্কার নাম্বার দেখে বোঝা যাবে যে যোগ্য মানে আইনসম্মত, অর্থাৎ নাম্বার ঠিকঠাক পেয়েছে, তার নামটিও আছে, কিন্তু ইনভিজিলেটরের ঘরে ফাঁকা, সেগুলো কি হবে? সেগুলোও আপলোড করা হবে? ওরে বাবা, তো প্যান্ডোরাস বক্স খুলে যাবে। শুধু তাই নয়, যেসব ওএমআর সিট ওই যেগুলোকে ট্যাম্পার করা হয়েছে, ট্যাম্পার করার আগে কি ছিল, ট্যাম্পার করার পরে কি হয়েছে, সেগুলো কি আলাদা আলাদা করে আপলোড করা হবে? মানে আমার প্রশ্ন, মানে অধম নাগরিক আমি প্রশ্ন করতে চাইছি। ধরুন একটা ওএমআর সিটে দেখা গেল ক্যান্ডিডেট ফেল করেছে, কোয়ালিফাই করেনি, সেইটা অরিজিনাল ওএমআর, মানে মিরর ইমেজ যা আছে সব, তো বাকি তো সব আসল টাসল পুড়িয়ে দিয়েছে, যাই হোক, কিন্তু সেইটা সহ পরে মানে ট্যাম্পার করে নাম্বার বাড়িয়ে যে ওএমআরটা পাওয়া গেল, সেটাও কি পাশাপাশি থাকবে? তাহলে তো আবার 22 লক্ষের সংখ্যাটা ছাড়িয়ে যাবে। সেটাও কি করা হবে? আমার প্রশ্ন আর কি, করা হবে কি না। তাহলে জনতার একটু সুবিধে হতো যে কিভাবে কি ট্যাম্পার করা হয়েছে জানার আর কি, আমাদের তো জানতে ইচ্ছে করে। তাহলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আইন অনুসারে, যদি আইন বলে, বা তাদেরও যে লিগ্যাল সেল আছে রাজ্য সরকারের, সেই লিগ্যাল সেল যদি অনুমোদন দেয়, তবেই এটা আপলোড করা হবে। মানে যদি একটা কিন্তু আছে, আর এই যদিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কেন বলুন তো? গল্পটা কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, ওএমআর সিটের কার্বন কপি কেন দেওয়া হয় না পুলিশ পরীক্ষায়, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা? আমরা তো জানি বহু সরকারি পরীক্ষাতেই ওএমআর সিটের কার্বন কপি, অর্থাৎ একটা কপি ক্যান্ডিডেট নিয়ে যেতে পারে কার্বন, সেটা কি সে উত্তর নিজে ইভ্যালুয়েট করতে পারে আর কি, পরে মিলিয়ে নিতে পারে, তার জন্য ক্যান্ডিডেটের কাছে একটা কপি থাকার কথা। তেমনটাই তো আসার কথা, হয়ে আসছিল পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে, এমনকি আগে দেখবেন যত পরীক্ষাগুলো হয়েছে, এখনকার কথা বাদ দিন, এখনও অনেক পরীক্ষাতে এটা চালু আছে।
কিন্তু সমস্যা হচ্ছে ওরা করোনা প্যান্ডেমিকের আগে থেকেই মোটামুটিভাবে প্ল্যানিং করা শুরু করেছিল যে ওরা ঘোটালাটা করবে। ঘোটালা করার একটা অন্যতম দিক, অনেক দিক আছে, অনেক ওয়ে আছে। একটা গুরুত্বপূর্ণ দিক হলো ক্যান্ডিডেটের কাছে কোনো প্রমাণ না রাখা। তারা বাড়িতে যাতে করে কিছু নিয়ে যেতে না পারে। তাহলে কি হতো, তাহলে ওটা ধ্বংস করে দিলে, বিনাশ করে দিলে কোনো সমস্যা নেই, কিছুই থাকলো না, কারো কাছেই কিছু থাকলো না। কিন্তু ক্যান্ডিডেটের কাছেও যদি একটা কার্বন কপি থাকতো তাহলে ওই একটা দিকে এসএসসি সব পুড়িয়ে টুড়িয়ে দিল, তখন আবার ক্যান্ডিডেটের কাছে রয়ে গেল এক প্রবলেম, তাই না? বলুন তো কতটা ভেবেচিন্তে করা হয়েছে বলুন দেখি এই কার্বন কপির গল্পগুলোকে তুলে দিয়ে, কখন কোন পরীক্ষায় কোন সময়ে তুলে দিতে হবে, কোন সময়ে রাখতে হবে। কি সমস্যা? নিটের ক্ষেত্রে তো আপনারা কন্ট্রোভার্সিটা শুনেছেন। এবার আরেকটা ব্যাপারে আপনাদের আগাম সাবধান করে দিই, কিন্তু যারা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর ইউজিসি নেট পরীক্ষায় বসেছিলেন, 2024-এর 18ই জুন পরীক্ষাটা হয়েছিল, রেজাল্ট বেরিয়ে গেছে যতদূর আমি জানি। তো সেই পরীক্ষাতে কি কার্বন কপি দেওয়া হয়েছিল? ওএমআরের শিটের সঙ্গে দেওয়া হয়নি যতদূর আমি জানি। তাহলে ওখানেও কিন্তু একটা গল্প রেডি আছে। আমি আগের দিনই বলেছিলাম যে এবার স্কুল নিয়ে পড়েছে তো ভালো কথা, স্কুলেই কিন্তু শেষ হবে না, কলেজেও ওটা গড়াবে। তাহলে এই যে ওরা কিন্তু পথ তৈরি করে রেখেছে, অর্থাৎ এই যে ইউজিসি নেটের পরীক্ষা 18ই জুন হলো এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে, যেখানে ওএমআর কার্বন কপি দেওয়া হয়নি যতদূর আমি জানি। তাহলে সেক্ষেত্রে যদি ওরা আবার একই রকমভাবে হাপিস করে দেয় কি হবে? ক্যান্ডিডেটের কাছে তো কিছু নেই, সমস্যা আর সমস্যা। কেন এটা করা হচ্ছে ভাববেন না? কেন করা হচ্ছে? এটা রাখলেই তো কত খরচা পড়ে, ক্যান্ডিডেটরা তো পয়সা দিয়েই ফর্ম ফিল আপ করে। এমন তো নয় যে পরীক্ষার খরচ জোগাতে গিয়ে সরকার দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাপারটা তো এমন নয়। কার্বন কপি রাখাই যায়, তাহলে এটা আগেও রাখা হতো বিভিন্ন পরীক্ষায়, যারা দেখবেন পরীক্ষা আগে দিয়েছেন। তো সেক্ষেত্রে কেন এটা করা যাচ্ছে না? ওই তো নম্বরের মিসম্যাচ যদি করা হয়ে থাকে, সেটাও সহ দুটোই দিক না কেন, আসল যেটা হয়েছে সেটার সঙ্গে ওটাও দিক। আসলে সে কত পেয়েছে, মিসম্যাচ করে কত পাওয়া হয়েছে, কী ব্যাপার, সব কিছুই দিক আমার বক্তব্য। না, ওএমআর সিট ট্যাম্পার করার ঘটনাও সামনে এসেছে বিভিন্ন রকম জবাবে। মানে এটা যে কতটা কি করা হয়েছে সে ব্যাপারে এখনও অনেক রকমের ধোঁয়াশা, অনেক রকমের প্রশ্ন আছে। তো যাই হোক, ওই পার্টটা আমি পেরিয়ে এসেছি। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে যে এখন অবশ্য জানিয়েছে এসএসসি আর ভুল হবে না। কি বলেছে? 10 বছর পর্যন্ত ওএমআর শিট সব সংরক্ষণ করা হবে। আগে এবার বলেছে, আপনারা জানেন খবরে, এবার আর ওই ভুল হবে না। বাহ, ভুল করে দিয়ে, সর্বনাশ করে দিয়ে, ঘেঁটে দিয়ে এবার নাকি সব ওএমআর শিট 10 বছরের জন্য সংরক্ষণ করা হবে। বাহ, পরীক্ষা চাকরি হলে তো, স্থায়ী পদে চাকরি হলে তবেই তো সংরক্ষণ করবেন। পরীক্ষা নিয়ে অবশ্য সংরক্ষণ করতেই পারেন, করুন, যত সম্ভব করুন। কিন্তু এই যে চাকরি বাকরি হয়ে যাওয়ার পরে যে একটা চরম রকমের অশান্তি, একটা নিরাপত্তার অভাব, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই যে এটা তো এই ছাঁটাইয়ের গল্পটা তো নতুন নয়, হাইকোর্টের সময় থেকে তারা ভুগছে মানসিকভাবে। হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট চলছেই। এইভাবে একটা দড়ির ওপরে, যাকে বলে অন দ্য টেন্টার হুকস, তার উপরে বেঁচে থাকা। তো এই যে তার খেসারতটা কে দেবে?
তো ওএমআর শিট সংরক্ষণ এখন বলছেন করবেন, 10 বছরের জন্য করবেন, তো আগে কেন করলেন না? ভুল হয়ে গেছে, এটা ভুল নাকি এটা প্ল্যান্ড, সেটা কি আমরা বুঝি না? সবই বুঝি। সব রাজনৈতিক দল একসাথে খেলাধুলা করছেন, জনগণকে গিনিপিগ বানাচ্ছেন, মুরগি বানাচ্ছেন। তো যাই হোক, এবারে পরীক্ষা তো 20 বাও জলে, তবুও যদি কোনো কোর্টের বিশেষ অর্ডার এনে ইত্যাদি এনে পরীক্ষার যদি দেওয়া হয়, লোক দেখানো পরীক্ষাও যদি নেওয়া হয়, সেই ক্ষেত্রে ওএমআর শিটের সঙ্গে যাতে করে কার্বন কপির ক্যান্ডিডেটরা নিজেদের কাছে রাখতে পারে তার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। তাহলে এত ভয়ঙ্কর পরিস্থিতি হয় না। আসলে ওই যে পুরোটা কন্ট্রোল করা, টোটাল কন্ট্রোলের এজেন্ডা হিসেবে যেটা করা হয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেটের কাছে, চাকুরি প্রার্থীদের কাছে কিছুই থাকলো না, পুরোটাই ওরাই নিয়ে নিল, ওদের কাছেই চলে গেল। তো এই যে মানে বিষয়টা, এটা তো অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত বিপজ্জনক একদম। আমি সেটাই তো বলছি, আমি এটাই তো বলছি, এগুলো কেন কেন হচ্ছে? এমনি এমনি হচ্ছে? পরিকল্পিতভাবে হচ্ছে, যাতে করে আগামীতে ঘোটালার পথ প্রস্তুত রাখা যায়। তাই যারা ইউজিসি নেট পাস করেছেন বা করেছেন, এই যে পরীক্ষায়, যে এই পরীক্ষাটায় করেছেন, যারা অধ্যাপকার চাকরি টাকরির জন্য চেষ্টা করছেন বা অধ্যাপনা বা বিভিন্ন বিষয়গুলো এটার ওপর ভিত্তি করে, তাদেরকেও সতর্ক থাকতে বলবো। আমার দৃঢ় বিশ্বাস এটাকেও ওরা আগামীতে কাজে লাগাবে। এই স্কুলের পাঠটা নিয়ে আপাতত চলছে, এরপরে কলেজ শুরু হবে, সেখানেও তো বেসরকারিকরণ, অনেক মাইনে দিতে হয় না সরকারকে, বাপ রে, অধ্যাপকদের পিছনে অনেক খরচ হয়। এদিকে কলেজগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, ক্লাস হচ্ছে না, আপনারা তো জানেন, স্টুডেন্টই নেই, সব স্মার্টফোনে ব্যস্ত বা প্রাইভেট টিউশনে ব্যস্ত। অনেক কলেজ ফাঁকা হয়ে গেছে, অনেক সাবজেক্টের পড়ুয়াই নেই। আপনারা জানেন, নতুন বিশ্ব ব্যবস্থায় বহু সাবজেক্ট অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেখান থেকে কোনো চাকরি বাকরির সুযোগ নেই বলে তারা কেউ পড়তে চাইছে না। তো পাশাপাশি উচ্চশিক্ষার প্রতি একটা অনীহাও তৈরি হয়ে গেছে, যেহেতু একটা গড্ডারিকা প্রবাহ চলছে, একটা ভয়ঙ্কর অবস্থা। তাহলে এই যে কলেজ শিক্ষক, তাদের সংখ্যাও তো কম নয়, তো তাদের জন্য বেতন খাতে ভালো খরচ হয় সরকারের, তো তারা কি বাদ যাবে? না, আমার মনে হয় না। তাই সেক্ষেত্রে ওরা ছক সাজিয়ে রেখে দিয়েছে। যাই হোক, তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে 12 লক্ষ ওএমআর শিট, একদম তার সঙ্গে যোগ্য অযোগ্য তালিকা, যেটা ওরা আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। আবার 17 তারিখে লক্ষ্য রাখুন, সেখানে একটা তার সঙ্গে ইতিমধ্যে আপনারা জানেন যে আরও একটা পর্ষদ একটা অ্যাপিল করেছে। কি, আমি আগের ভিডিওতে বলেছি, যেহেতু নতুন নিয়োগ এখনও 20 বাও জলে, কারণ নতুন নিয়োগ করতে গেলে বিজ্ঞপ্তি এবং মিনিমাম 12 থেকে, এবং বাম আমলেও 12 থেকে 15 মাস সময় লাগতো নতুন নিয়োগে। এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী কী করে সম্ভব? প্লাস আদালতের বিভিন্ন রকমের মামলা আছে, সেগুলোকে অতিক্রম করে বিজ্ঞপ্তি বের করা, আইন মেনে, এবং সেই অনুসারে পরীক্ষা নেওয়া সময় লাগবে। তো এতে করে যাতে করে আপাতত এই যাদের বাতিল করা হয়েছে, তাঁরাই যাতে করে এই শিক্ষাবর্ষটা টেম্পোরারি হিসেবেও কাজ করতে পারেন এবং বেতন নিয়ে কাজ করবেন অবশ্যই, তার জন্য একটা অ্যাপিল করা হয়েছে। আপনারা জানেন, মডিফিকেশনস করা হয়েছে, যাই হোক বলা হয়েছে। তো সেইটা 31শে ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষাবর্ষ, তো এই ব্যাপারটা রয়েছে। তো এই ব্যাপারটা যদি হয়, সুপ্রিম কোর্টের যদি আপিল মেনে নেয় আর কি, তাহলে তো ওই তালিকার এই মুহূর্তে দরকার আছে কি 22 লক্ষের। তবে হ্যাঁ, ওই বঞ্চিত যারা, তারা তো আবার রয়েছে, কারণ তাদেরকে ওই যে র্যাঙ্ক জাম্প করে অন্যদেরকে দেওয়া হলো, এই সমস্যাটাও রয়েছে। তো যাই হোক, এই একটা অদ্ভুত রকম পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এবং যারা চাকরি করছেন বা চাকরি প্রার্থী,
সব কিছুকে একটা অদ্ভুত রকমের মানসিক উচাটনের মধ্যে রাখা হয়েছে। তো শেষ পর্যন্ত কি সত্যি সত্যি 22 লক্ষ আইনসম্মতভাবে আপলোড হবে? করবেন? অলৌকিক ঘটনা ঘটলে হবে, মিরাকেল যদি হয়, সে সম্ভাবনা আমি দেখছি না, সে সম্ভাবনা আমি কিন্তু দেখছি না। তাই আমরা অনেক কিছু দেখব, ক্ল্যারিফিকেশনস দেখব, মডিফিকেশনস দেখব, রিভিউ দেখব। এই খেলা কিন্তু ইমিডিয়েট শেষ হচ্ছে না। তাই সুনির্দিষ্টভাবে, নিঃসন্দেহাতীতভাবে আইনসম্মত বেআইনির তালিকা 20 বাও চলে। তালিকা তথাকথিতভাবে এলেও সেখানেও অনেক প্রশ্ন উঠবে, সেখানেও এসএসসি বলবে বা আদালতও বলবে, রাজনৈতিক দলও বলবে, প্রার্থীরাও বলবে, এটা কি সুনিশ্চিত করে বলা গেল? এসএসসি বলবে হ্যাঁ আমরা চেষ্টা করেছি, কিন্তু তবে 100% সুনিশ্চিত নয়। ব্যাস হয়ে গেল। 100% হতে হবে তো, তবেই তো গল্পটা, নইলে তো সব একের মতো। 0.1% যদি আনসার্টেনটি থাকে, সেটাও এখানে কিন্তু প্রশ্ন তুলে দেবে, তাই নয় কি? যাই হোক, আজ এই পর্যন্তই। আবার সবাইকে নতুন বছরের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ শেষ করছি। শুভরাত্রি।